প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আসলে মতামত প্রকাশ কিংবা ধর্মীয় স্বাধীনতার এই প্রেক্ষাপট ধরে কেউ যাতে কখনো নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করা কিংবা শত্রু মনোভাব সেটি পোষণ করা, এই বাস্তবতা বা এই পরিস্থিতি থেকে নিজেদেরকে উত্তরণের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণের যে প্রসঙ্গ সেটি নির্ধারণ করতে হবে। পাশাপাশি তার বক্তব্যের যে সারাংশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে আগামী দিনের জন্য বিশেষ করে মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে সকলের যে ঐক্য এবং সহযোগিতা, সেই সহমর্মিতার সূত্র ধরেই সমাজের গাঁথনি নির্মিত হবে। এবং এই আজকের এই অনুষ্ঠানে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটি এক যুগ পর সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর আজকের যে দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তাকে সেখানে পেয়ে প্রধান উপদেষ্টা সহ সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস সেটি লক্ষ্য করা গিয়েছে। এই বাস্তবতার সূত্র ধরে আমরা যে বিষয়গুলো এখন লক্ষ্য করছি সেগুলো নিয়েও আলোচনা করা প্রয়োজন। ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে, আরও বিস্তারিতভাবে আলোচনা করা প্রয়োজন এই অর্থে যে আসলে এই পরিস্থিতিকে কিভাবে সমাধান করা যায়। পরিস্থিতিগুলো হচ্ছে যে 7 কলেজের যে দাবি সমন্বিত বিশ্ববিদ্যালয়ে, সেই দাবির পাশাপাশি তিতুমির কলেজ আলাদা করে আবার তারা আন্দোলন করছেন একটি নিজস্ব বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে। এর সাথে ঢাকা কলেজ এবং সিটি কলেজে বাসে ওঠা নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার প্রেক্ষাপটে ধাওয়া পাল্টা দেওয়া, আবার ব্যাটারি চালিত রিক্সা চালকদের আন্দোলন, তাদেরকে রাস্তাগুলোতে বা সড়কগুলোতে চলাচলের যে তারা যে অধিকার হিসাবে বিষয়টি বলতে চাচ্ছে বা সুযোগ দেওয়া বা অনুমতি প্রসঙ্গ, সেটি নিয়েও একটা পরিস্থিতি। এবং এই পরিস্থিতিগুলোর কারণে জনগণকে নানা সময় ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এবং কখনো কখনো যে স্থানগুলোতে এই ঘটনাগুলো ঘটছে সেখানে একটা আতঙ্ক বিরাজ করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি কি ভাবছেন সম্মানিত আলোচকরা, সেই আলোচনা শুনব। তারই প্রেক্ষাপটে আজকের আলোচনার শিরোনাম জনভোগান্তি সমাধানের উপায় কি। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বরেণ্য সাংবাদিক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এটিও আপনাদেরকে জানিয়ে রাখি আরও দুজন সম্মানিত আলোচক স্টুডিওতে উপস্থিত হবেন, তাদেরও আলোচনা শুনবো। তারা উপস্থিত হল ইলিয়াস খান। ইলিয়াস ভাই, শুরুতে আসতে চাই, এই যে তিতুমির কলেজের আন্দোলন, 7 কলেজের একটা দাবি আছে, তিতুমির কলেজ আবার আলাদা করে তাদের দাবির কথা বলছে, তারা আলাদা বিশ্ববিদ্যালয় চায়। ঢাকা কলেজ, সিটি কলেজে বাসে ওঠা নিয়ে যে অবস্থা তৈরি হয়েছে তার প্রেক্ষাপটে পুরো এলাকার মধ্যে একটা অস্থিরতা, আবার ব্যাটারি চালিত রিক্সা চালকদের যে দাবি, এত দাবি এবং এগুলো নিয়ন্ত্রণ করা, সমাধানের জায়গাগুলো যদি বোঝার চেষ্টা করি বা এই দাবিগুলোর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটাও যদি জানার চেষ্টা করি, আপনার কাছ থেকে কি বলবেন? আপনাকে ধন্যবাদ। এবং এই অনুষ্ঠান যারা দেখছেন, না দাবি নিয়ে, দাবি কেন্দ্র করে নানা ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। যেমন প্রথম দাবি যেটি বলা হচ্ছে যে বিশেষ করে তিতুমির কলেজ দেশের একটি ঐতিহ্যবাহী এবং বড় কলেজ, বাট আমি মনে করি তিতুমির কলেজ তো কলেজ, সেখানে যে ছাত্ররা ভর্তি হয়েছে তারা তো কলেজে ভর্তি হয়েছে, তারা তো রাতারাতি যদি বলে যে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চাই সেটি তো হতে পারবে না। তিতুমির কলেজকে যদি বিশ্ববিদ্যালয় করা হয়, ধরুন বরিশাল বিএম কলেজ, খুলনা বিএল কলেজ, আনন্দমোহন কলেজ, কারমাইকেল কলেজ, ঐতিহ্যবাহী কলেজ, বিখ্যাত বিখ্যাত কলেজ আছে। ঢাকায় যারা 7 কলেজ বলি, আপনার ইডেন কলেজ তো বিশাল কলেজ, তারপরে ধরুন বাংলা কলেজ, এটি তো বিরাট কলেজ, আমরা জানি অনেক ছাত্র। সুতরাং এই দাবি ছাত্রদের পুনর্বিবেচনা করা উচিত এবং এটা দাবি তো হাস্যকর এক অর্থে। আপনি কলেজে ভর্তি হয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি তো অনেক টাফ, আমি আপনাকে ছোট করছি না, বাট আপনি তো কলেজের ছাত্র হিসেবে ভর্তি হয়েছেন, আপনি রাতারাতি বললেন যে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাব। বিশ্ববিদ্যালয়ের কলেজ তো এক জিনিস না। সুতরাং ছাত্রদের একটি উপলব্ধি করার সময় এসছে এবং এর পেছনে আমি জানি না এটি কতটুকু সত্য যে নানা স্বার্থান্বেষী গোষ্ঠী যোগ হয়েছে। না, এই আলোচনাগুলো আমরা শুনি সোশ্যাল মিডিয়াতেও, আমরা সেটি শুনছি, দেখছি, তারা আসলে কতটুকু সত্যি আমি সত্যি, আমি তো আগেই বললাম যে কতটুকু জানি না, বাট আন্দোলন দেখে মনে হচ্ছে কিন্তু যেমন আজকে দীর্ঘ সময় কয়েকদিন ধরেই রাস্তার একটা দেশের অন্যতম প্রধান সড়ক নগরীর, এবং এই নগরীর অবস্থা কি আপনি আমি সবাই জানি, এখানে রহমতুল্লাহ ভাই আছেন, তিনি অলরেডি এসে পৌঁছেছেন, যে ঢাকা শহর প্রত্যেকটা আধুনিক নগরীতে 25% রাস্তা থাকতে হয়, আমাদের এখানে আছে 7% কাগজে কলমে। তার মধ্যে যে ফুটপাথ আছে, ফুটপাথগুলো দখল করে আছে, রাস্তা অনেক দখল করে আছে অনেক জায়গায়, কোথায় গাড়ি পার্কিং করবে কোনো নিয়ম কানুন কিচ্ছু নাই।
সুতরাং এই নগরীতে যদি আপনি একটা প্রধান সড়ক বন্ধ করে ঘন্টার পর ঘন্টা আন্দোলন করেন, তাহলে নগরবাসী কীভাবে চলাচল করবে? সুতরাং এগুলো বন্ধ হওয়া উচিত। তবে আমি বলতে চাই, আমি প্রফেসর আসিফ নজরুলের ওনার কথা শুনছিলাম, তিনিও একইভাবে বলেছেন, যদি আমি ভুল না শুনে থাকি, যে এই কলেজটিকে রাতারাতি তো বিশ্ববিদ্যালয় করা যাবে না। আমি বলে দিলাম যে আমাকে বিশ্ববিদ্যালয় করতে হবে। এই অবস্থা থেকে আসলে উত্তরণের উপায় হিসেবে সরকার কি ভাবতে পারে? সরকার ভাবতে পারে, আমি মনে করি এটা, যেটি আরেকটি প্রশ্ন আপনি করেছেন বোধহয়, যে 60টি কলেজ, এটি নিয়ে একটি আলাদা বডি করা যেতে পারে বলে আমি মনে করি। জাতীয় বিশ্ববিদ্যালয় আদলে জাতীয় বিশ্ববিদ্যালয় না, এটি অন্য একটি বডি করে, এরকম একটি প্রস্তাব কিন্তু শিক্ষা উপদেষ্টা দিয়েছেন যে আসলে 7 কলেজের ভালো। যে প্রশাসনিক আরেক সুযোগে, এই সুযোগে আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বোধহয় এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে যে এই 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকবে। এই সিদ্ধান্ত কারা নিয়েছিলেন আমি জানি না। এই টকশোতে আমি এই সিদ্ধান্তের নিন্দা জানাই। এ ধরনের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় নিতে পারেই না। এই 7 কলেজের দায়িত্ব, যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ছাত্র, সেখানে শিক্ষার মান কতটুকু আছে, নানা গবেষণার মান, নানা প্রশ্ন আছে। আবার নতুন করে কয়েক বছর আগে বোধহয় এই এদের নিয়ে এসেছিল। এটি একটা ভুল সিদ্ধান্ত ছিল, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যায় না আমি মনে করি, এবং এর নানা নেগেটিভ দিকও আছে। আমি এই স্টুডিওতে সেগুলো বলতে চাই না। হ্যাঁ, সুতরাং আমি কাউকে ছোটো করছি না। তৃতীয় মেডিকেল কলেজে যারা পড়েন তারাও মেধাবী, বাট তারা কিন্তু কলেজে ভর্তি হয়েছে। তারা রাতারাতি বলবেন যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো, এটি তো হবে না। তারা তাদের প্রেক্ষাপটটা বুঝবেন নিশ্চয়ই। আমি আশা করতে চাই, শিক্ষা উপদেষ্টা বলেছেন, আরও যারা এই যে এখন অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন, প্রফেসর আসিফ নজরুল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষকতা করার অভিজ্ঞতা আছে। তারপর প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারও দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। আরও আমি নামে এই মুহূর্তে ভুলে গেছি, আরও বোধহয় 2-1 আছেন। তারা ছাত্রদের সঙ্গে বসে একটা সমাধানে আসতে পারেন বলে আমি মনে করি। এখন ধরুন পরীক্ষায় অটোপাসের জন্য ছাত্র আন্দোলন করছে, এটি তো আমাদের কাঙ্ক্ষিত না। সচিবালয়ে সচিবালয়ে প্রবেশ করে নানা ঘটনা ঘটেছে। ছাত্ররা আমাদের এত বড়টা বিজয় এনে দিয়েছে। এরপর যদি এদের ভূমিকা এরকম হয় যে জনজীবনে যারা দুর্ভোগ সৃষ্টি করে, জনগণকে মুক্তি করার জন্য তারা জীবন দিয়েছে, এখন যদি জনজীবনের দুর্ভোগের কারণ তারা হয়, সেটা তো আমাদের প্রত্যাশা না। আমরা ছাত্র সমাজের কাছে সেটা প্রত্যাশা আমরা করি না। তাদের দাবি থাকলে সেটা কিভাবে যৌক্তিকভাবে উপস্থাপন করা যায়, সেই আমি আশা করি বিষয়গুলো তারা চিন্তা করবে। শুভ বুদ্ধির উদয় হবে, বিশেষ করে তৃতীয় মেডিকেল কলেজের ছাত্রদের। তারা বিষয়টি বুঝতে পারবেন, এবং সরকারে যা আছেন ছাত্রদের সাথে বসে, ছাত্রদের রুষ্ট করা যাবে না, তারা তো কোমলমতি, তারা অনেক কিছু বুঝতে চায় না অনেক সময়, তাদের আবেগ বেশি, তাদের সাথে আলাপ আলোচনা করে আসলে সমস্যার সমাধান কিভাবে সমাধান করা যায় সেটি চিন্তা করতে হবে। ইলিয়াস খান যথার্থই বলেছেন। দর্শক, আরও একজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং জাতীয়তাবাদী স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে আলোচনাটি রহমত ভাই, ইলিয়াস খান ভাই করছিলেন, যে আসলে এখন যে জনভোগান্তি তৈরি করছে এই যে ঘটনাগুলো বা যে আন্দোলনগুলো যৌক্তিক কিংবা কি প্রেক্ষাপট, সেটি নিয়ে তো আলাপ আলোচনা হলে সেটি বোঝা যাবে। কিন্তু আন্দোলনের শুরুতেই যদি জনভোগান্তি তৈরি হয়, মানুষের মধ্যে চলাচলের ক্ষেত্রে কোনো শঙ্কা তৈরি হয়, এবং সেই প্রেক্ষাপট থেকে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এই আন্দোলনের পেছনে, সেই প্রশ্নও কিন্তু অনেকে করছেন। একজন রাজনীতিবিদ হিসাবে এই আন্দোলনের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, আন্দোলনের ধরন দেখলে আপনার কাছে কি সেটি মনে হয়, নাকি একেবারে অধিকার ভিত্তিক আন্দোলনই মনে হয় আপনার কাছে? জি, ধন্যবাদ সঞ্চালক সাহেব আপনাকে, আপনার মাধ্যমে এশিয়ান টিভির দর্শক শ্রোতা বন্ধুদের এবং উপস্থিত আমার সহ আলোচক বিশিষ্ট সাংবাদিক জনাব ইলিয়াস খান সাহেব। আপনি যথার্থই বলছিলেন যে আসলে এই আন্দোলনগুলো হঠাৎ করে কোত্থেকে আসছে, এত বছর এই আন্দোলনগুলি কোথায় ছিল? একটা তৃতীয় মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে, তারপরে এই দাবিগুলো হঠাৎ করে, আপনার রিকশার এই আন্দোলন, এই দাবিগুলো হঠাৎ করে কখন আসলো? আপনার এই বর্তমান যে সরকার, সেই সরকার দেশকে একটা স্থিতিশীল অবস্থা আনার জন্য চেষ্টা করছে, এবং এই দেশের সাধারণ মানুষের রক্ত, শ্রম, ঘাম, জীবন, পঙ্গুত্ব, এগুলোর বিনিময়ে প্রতিষ্ঠিত এই সরকারকে যারা তৈরি করার জন্য রাজপথে জীবন দিয়েছে, সেই সব ছাত্ররা কিন্তু এই আন্দোলন করতে পারে না। যেসব ছাত্ররা কারো উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়, যারা এই সরকারকে পছন্দ করে না, এই সরকার স্থিতিশীলতা চায় না,
এই সরকার শান্তিপূর্ণভাবে দেশটাকে অন্তত একটা স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসুক, এইটা যারা চায় না, এটি কিন্তু তাদের কাজ। এটা বোঝার জন্য খুব বেশি বড় বিশ্লেষক বা বড় রাজনীতিবিদ, খুব বড় জ্ঞানী লোক হতে হয় আমার কাছে, সেটা মনে হয়। কিন্তু রহমতুল্লাহ ভাই, যে যারা আন্দোলন করছেন তাদের একটা তাদের কেউ কেউ গণমাধ্যমে বলছেন যে তারা জুলাই বিপ্লবে তাদের অবদান ছিল, তারা এই 7 কলেজের পড়ার কারণে একাডেমিকভাবে তারা আসলে বৈষম্যর শিকার হয়েছেন বা বঞ্চিত হচ্ছেন, সেই জায়গা থেকে আসলে তাদের এই প্রত্যাশা। এটা আপনি দেখবেন যে যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা এই রক্তক্ষয়ী সংঘর্ষে মানে রক্তক্ষয়ী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, তারা কিন্তু বারবার পরিচয় দেয় না যে আমি এটা ছিলাম, আমি এটা চাই। তারা যদি যৌক্তিকভাবে একটা দাবি আদায় করতে চায়, তাহলে যৌক্তিকভাবে সরকারের যাতে ক্ষতি না হয়, দুর্ভোগ যাতে তৈরি না হয়, সেরকম পন্থায় কিন্তু একটা আন্দোলন করা সম্ভব। আপনি দেখবেন এই যে সরকার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন লোকজন আসে, আমার খালাতো ভাই ওই বিএনপি করত, আমার চাচাতো ভাই এই সরকার দ্বারা নির্যাতিত, আমি চাকরিকালীন সময় আওয়ামী লীগের দ্বারা নিষ্পেষিত, এই সমস্ত কথা কিন্তু এখন প্রত্যেকটা চাকরিজীবী, তাদের বংশের কোনো এক জায়গায় কোনো আওয়ামী লীগের লোক ছিল, এটাও খুঁজে পাওয়া দুষ্কর তাদের সঙ্গে কথা বলতে। তা আন্দোলন করতে গেলেও আপনি দেখবেন যে যারা এই বিভিন্ন দাবি দেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে, হাসিনার ছবি নিয়ে যেইভাবে তারা রাস্তা লাফালাফি করছে, এখন দেখি তারা আবার মোহাম্মদ ইউনূসের নাম ধরে এই তত্ত্বাবধায়ক সরকারের নাম বলে এই সমস্ত করছে। এটা সরকারের দায়িত্ব, সরকারের দায়িত্ব যে আসলে এই আন্দোলনের পিছনে কতটুকু যৌক্তিকতা আছে এবং এই আন্দোলনের পিছনে কোনো উস্কানিদাতা আছে কিনা, এবং এই আন্দোলনের আসল উদ্দেশ্য কী, রহস্য কী, এটা খুঁজে বের করার দায়িত্ব যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের। আমি সাদামাটা ভাষায় একজন সচেতন নাগরিক হিসেবে আমি যতটুকু মনে করি যে হঠাৎ করে আপনার এইরকম একটা পরিস্থিতি হওয়ার কথা না, একেবারে রাস্তাঘাট সব কিছু বন্ধ করে দিয়ে। তারপর বিশেষ করে আপনার আজকে যে এই ব্যাটারি চালিত রিক্সা চালকদের যে আন্দোলন, এই হঠাৎ করে তারা আবার মানে তাদের আন্দোলন, আমরা কিছুদিন আগে শাহবাগে পায়ে চালিত ব্যাটারি চালিত, কে থাকবে কে থাকবে না, সড়ক কার দখলে থাকবে, কে চালাতে পারবে, এই কেন্দ্রিক যে অস্থিরতা, এর পেছনের যে উদ্দেশ্যগুলো সেটা তো অনেকটা স্পষ্ট নাকি? এখানে কোনো মানে একই সূত্রে গাথা এগুলো। আপনার সরকার সুবিধার জন্য যানজট নিরসন এবং মানুষের চলাচলের সুবিধার্থে যেই সিদ্ধান্তগুলো নেবে, ওই সিদ্ধান্ত যে একেবারে সঠিকভাবে নিতে পারবে বিষয়টা তা না। আপনি আন্দোলন করবেন, আন্দোলন আপনার গণতান্ত্রিক অধিকার, কিন্তু একটা 3 মাসের একটা বাচ্চা সরকার, এই বাচ্চা সরকারকে আপনি যদি নাস্তুনাবুদ করতে চান, তখন বুঝতে হবে যে আপনার আন্দোলনের যৌক্তিকতার থেকেও সরকারকে অস্থিতিশীল করার প্রবণতাটা এখানে বেশি, উদ্দেশ্যটা এখানে বেশি। সেই জন্য আমি বলেছি যে এটা সরকারের দায়িত্ব গোয়েন্দা সংস্থা দিয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যে আসলে এটা কারা কিভাবে করছে, তাদের উদ্দেশ্যটা কি। আন্দোলন তো আমরাও যে একটা সরকার পতনের আন্দোলন, আমরা তো মানববন্ধন করেছি সে মুহূর্তে এসেও, আমরা অনশন কর্মসূচি পালন করেছি। তো অনশন কর্মসূচি, মানববন্ধন কর্মসূচি, সেগুলো তো গণতান্ত্রিক অধিকার ছিল। একটা আন্দোলনে তো শুরুটা একটা ভিন্নতা থাকে, শুরুতেই তো গিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে তারপরে মারধর করা, তারপর পিকেটিং করা, এই সমস্ত কাজ তো না। আর এই সরকার তো কাউকে আন্দোলন করতে বাধা দিচ্ছে না, এই সরকার তো দাবি জানাতে কারো কাছে বাধা দিচ্ছে না দাবি জানাতে। তাহলে দাবি জানানোর পরে আপনি দাবির আলোকে সরকার পদক্ষেপ নিচ্ছে কিনা সেটার অপেক্ষা করার জন্য আপনার সময় দিতে হবে। এই জন্যই বলছি যে আমার কাছে এটা খুবই সন্দেহপূর্ণ মনে হয় এবং খুবই সন্দেহজনক যে এই আন্দোলন, এগুলোর পিছনে সরাসরি ঘুরে পেঁচে কথা বলে লাভ নাই। আওয়ামী লীগের যে প্রেতাত্মারা এখনো আছে বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে, আওয়ামী লীগের প্রেতাত্মাদের একেবারে সরাসরি ইন্ধনে এইভাবে কিছু অস্থিতিশীলতা তৈরি করে এই সরকারকে বিতর্কিত করা এবং এই সরকারকে যাতে বাধাগ্রস্ত করা যায়, এই সরকারকে যাতে ব্যর্থ করা যায়,
সেই প্রচেষ্টার অংশ হিসেবে এগুলো সুতরাং এটি আপনি যেটি বললেন যে আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থা এই যারা আন্দোলন তাদেরকে খুঁজে বের পিছনের করতে যে হবে কারণ বা হেতুকে খুঁজে বের করা এবং ব্যবস্থা গ্রহণ করা। আবু নাসের মাহমুদুর রহমতুল্লাহ ভাই, অসংখ্য ধন্যবাদ। ইলিয়াস খান ভাই, আসতে চাই যে এই সরকার মানুষের অধিকার বা যারা বৈষম্যের শিকার হয়েছে তারা তাদের অধিকারের কথা বলুক, সেটা শুরু থেকে এই সরকার এই বোধের প্রতি, মানুষের অধিকারের প্রতি তারা সম্মান দেখাচ্ছে। এই যে কোনো আন্দোলনে যে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী এখন বাধা দিচ্ছে না, এই সুযোগে আওয়ামী পেতেত্তা বলি অথবা পুরাতন শত্রু আবার নতুন করে জায়গা তৈরি করে নেওয়ার যে প্রসঙ্গ, এই জায়গাতে সরকার নতুন করে ভাবনার সুযোগ আছে কিনা বা সরকার ভাবতে পারে কিনা? ভাবনার তো সুযোগ আছে, ভাবা উচিত। কারণ আমি আপনাকে বলি, 15.5 বছর আওয়ামী লীগ যে দুর্বিনীত শাসন চালিয়েছে, অনেক বেনিফিশিয়ারি সৃষ্টি করেছে। তারা লুটপাট এমন কিছু করেনি বাংলাদেশের জন্য যা ক্ষতিকর, সব কিছু তারা করেছে। লক্ষ কোটি টাকা পাচার করেছে, আয়নাঘর বানিয়েছে, মানুষ গুম করেছে, মানুষ হত্যা করেছে, নানা কিছু করেছে। এবং সবচেয়ে বড় হচ্ছে তারা একটু দুর্বিনীত শাসন টিকিয়ে রাখার জন্য। কিন্তু হয়েছে কি, এখন এরা এতটা হতাশ হয়ে যে হঠাৎ করে তাদের সব কিছু বন্ধ হয়ে গেছে। এই কারণে তারা মনে করেছিল আমাদের আর কোনো দিন ক্ষমতা থেকে যেতে হবে না। এবং বাংলাদেশের অনেক সাধারণ মানুষের কিন্তু মাইন্ডসেট এরকম হয়েছিল, আওয়ামী লীগ বুঝিয়ে আর ক্ষমতা থেকে যাবে না। তো হঠাৎ করে ক্ষমতাচ্যুত হওয়ার কারণে এরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে এবং হতাশা যত রকম আছে সেটি তাদেরকে গ্রাস করছে। এখন তারা আবার সেই পুরনো লুটপাট তন্ত্র, সেই পুরনো গুমতন্ত্র, এগুলো ফেরত চায়। আবার তারা সেগুলো আবার উপভোগ করতে চায়। এই জন্য ছিটে ফোটাভাবে চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। আপনি দেখেছেন যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে এবং তারা ধারণা করছে এটি করে বুঝিয়ে তারা আবার কখনো ক্ষমতায় আসবে। কিন্তু পৃথিবীর ইতিহাস হচ্ছে, স্বৈরাচার বিদায় নিলে সেই স্বৈরাচার ক্ষমতায় আসা খুব টাফ হয়ে গেছে এবং তারা কিন্তু রেকর্ড সৃষ্টি করেছে। এই ভূখণ্ডে 2জন শাসক পালিয়ে গেছে। একজন 800 বছর আগে, আমরা সবাই বইতে পড়েছি, লক্ষণ সেন। ইকতিরউদ্দিন বখতিয়ার খলজি যখন বাংলাদেশে আসেন তখন লক্ষণ সেন পালিয়ে গেছেন, এবার শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং তার কোনো নেতা কর্মীকে কাউকে না নিয়ে, তার বোন এবং আমার মধ্যে 2জন আত্মীয় স্বজন ছিল কিনা জানেন, তাদের নিয়ে পালিয়ে, তাদের নেতাকর্মীদের কিছু বলেও নি। এই হতাশা থেকে তারা চাচ্ছে আবার কোনোভাবে ক্ষমতায় ফিরে আসা যায়, কিন্তু সেটি সুদূর পরিহত। সরকারের সজাগ হওয়ার সময় আসে। আপনার নিশ্চয়ই মনে আছে, সরকার ক্ষমতায় আসার 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনসার, তারা কিন্তু আবার ফুল আনসার না, হ্যাঁ, তারাও কিন্তু 1 মাসের আগে, হ্যাঁ, তারাও কিন্তু সচিবালয় একরকম ঘেরাও করে ফেলেছিল। সচিবালয় তাদের এই দাবির কথা কিন্তু কোনোদিন মনে হয় নাই। আওয়ামী লীগ গেছে, তারপর মনে হয় দাবি নিয়ে একটি কথা বলি আমি, এমন ভয়ের সংস্কৃতি সৃষ্টি করেছিল। আমি যখন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, এখানে রহমতুল্লাহ ভাই আছেন, তিনি প্রায় প্রেস ক্লাবে প্রোগ্রাম করেন, তখন যে প্রেস ক্লাবের ভিতরে এবং বাইরে দাবি দেওয়া নিয়ে প্রশ্ন হতো, প্রোগ্রাম করতো, তারা আগে 5 মিনিট 10 মিনিট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, তারপর শেখ হাসিনা, এদের 10 মিনিট স্তুতি করতেন, তারপর তাদের দাবিটি জানাতেন। আমি একদিন জিজ্ঞেস করলাম একজনকে যে আপনারা যার কাছে দাবি জানাচ্ছেন তারই যদি প্রশংসা করেন এত, তা দাবি কিভাবে আদায় হবে? দাবি পূরণ করবে? হ্যাঁ, সে কি দাবি পূরণ করবে? এই গণতন্ত্রের মা, যদিও গণতন্ত্র হত্যা করেছে, কিন্তু গণতন্ত্রের মা তার চেয়ে আর ভালো মানুষ পৃথিবীতে নাই। তা আমি বললাম যে এরকম কেন করেন? তো এইটি যদি না করি, রাতে গোয়েন্দা সংস্থা বা অন্যান্য লোকজন এসে আমাদের ধরে নিয়ে যাবে। কিন্তু এই অবস্থার অবসান হয়েছে। এখন মানুষ দাবি জানাতে পারছে, বা এখন যারা সরকারে আছেন তারাও শুনছেন। এই সুযোগে সব মানুষ দাবি নিয়ে, কত দাবি দেখেন না, এবং স্বাধীনতার কিন্তু একটা সীমারেখা আছে। আমি স্বাধীন আমি কিন্তু এই নিকটন এলাকায় যা খুশি তাই করা, আমি কিন্তু এই জামা কাপড় খুলে হাঁটতে পারবো না এখানে, আমি স্বাধীন বলে। এখন ধরুন এই যে রিক্সা, কি যেন ব্যাটারি চালিত রিক্সা, কিন্তু ডেঞ্জারাস। আমি জানি না এই যানবাহন আপনি দেখেছেন কি, নিশ্চয়ই দেখেছেন। অনেকগুলো দুর্ঘটনার কথা তো আমরা, এই যে কালকে জাহাঙ্গীরনগরে একটি মেয়ে মারা গেছে, আর আজকেও আমি জানি না এখন গণমাধ্যমে এসেছে কিনা। আমি যখন মগবাজার থেকে আসছিলাম তখন আমাকে এক ড্রাইভার বলতেছিলেন যে আজকে একজন লোক মারা গেছে। আমি জানি না এখন গণমাধ্যমে আসছে কিনা। তো এটা খুব বিপজ্জনক একটি যান, হ্যাঁ। এবং এটি কিন্তু এই শেখ হাসিনার পতনের পরেই কিন্তু রাস্তায় বেরিয়েছে। আগে কিন্তু এরা গলিতে চলতো। এখন মনে করছে আমরা দেশ স্বাধীন করেছি, বা ছাত্র সমাজ দেশ স্বাধীন করেছে, বা বাংলাদেশের জনগণ দেশ স্বাধীন করেছে, আমরা যা ইচ্ছে তাই করতে পারবো। এবং প্রতিদিন এই সংখ্যা কিন্তু বাড়ছে। আগে দুই একটা দেখতাম, কিন্তু এখন যত দিন যাচ্ছে সংখ্যাগুলো কিন্তু বাড়ছে। বাট
এটি কঠোর হাতে দমন করা উচিত। কারণ এটি আমাদের এমনিতে ধরুন পৃথিবীর একমাত্র নগরী যেখানে রাস্তায় 80 মাইল বেগের গাড়িও চলে, 5 মাইল বেগের গাড়িও চলে, রিক্সা চলে, ভ্যান চলে, এটি কিন্তু কোথাও দেখবেন না পৃথিবীতে। সুতরাং এখানে যদি এই যান চলে এবং এটি কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না, আপনি কিন্তু ব্রেক ধরতে পারবেন না। হ্যাঁ, সুতরাং এটি যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। সেটি ইলিয়াস খান, অসংখ্য ধন্যবাদ। আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ ভাই আসতে চাই। দাবি দেওয়া, যেটি ইলিয়াস ভাই বললেন যে দাবি দেওয়া জানাতেই পারে কারো দাবি বা বৈষম্য শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে, কিন্তু এই দাবিগুলো একটা যৌক্তিকভাবে উপস্থাপনের ক্ষেত্রে আমি আরেকটু ইন্টারাপ্ট করি। এই তিতুমির কলেজ ছাত্ররা কি বলে যে আমরা বৈষম্যের শিকার হয়েছে, এই জন্য না, তারা একাডেমিক ভাবে তারা বৈষম্যের শিকার হয়েছে, যে তারা কলেজে ভর্তি হয়েছে, তারা কি এখন বিশ্ববিদ্যালয়ের পড়বে নাকি? হোয়াট ইজ দেয়ার, না, এখন কিভাবে বৈষম্য শিকার হলো? এটা তাদের কাছ থেকে শোনা প্রয়োজন, এবং বিশেষ করে শিক্ষা উপদেষ্টা তো বলছেন যে আসলে কিভাবে তাদের এই প্রশাসনিক এবং একাডেমিক কাঠামোকে প্রতিষ্ঠিত করে তাদের যে দাবি পূরণ করা যায় সেই লক্ষ্যে সরকার কাজ করবে। আমার প্রশ্নটি হলো রহমতুল্লাহ ভাই, এই দাবিগুলো জানানোর ক্ষেত্রে যে স্থানের প্রসঙ্গে সরকার কিন্তু বলেছিল সরোয়ার্দী উদ্যানে তারা দাবি জানাক, সেখানে একত্রিত হোক, কিন্তু সেই দিকে তো যারা আন্দোলন করছে তাদের নজর নেই। ওই যে আমি যেটা বলেছিলাম যে আসলে তো দাবি দেওয়ার আড়ালে যদি অন্য উদ্দেশ্য থাকে তাহলে তো ওই উদ্দেশ্যটাই তারা বাস্তবায়ন করতে চেষ্টা করবে। আমি আপনাকে যেটা প্রথমে বললাম যে আন্দোলনেরও তো একটা সিস্টেম আছে। আপনি প্রথমে একটা যদি যৌক্তিক দাবি হয়, আপনারা নিজেদের মধ্যে একটা সভা করবেন, সভা করে প্রথমে একটা বিবৃতি দিয়ে তারপরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা, এরপরে এটার জন্য একটা সংবাদ সম্মেলন করা, একটা সংবাদ সম্মেলন করার পরে একটা স্মারকলিপি পেশ করা, একটা মানববন্ধন করা, একটা অনশন কর্মসূচি পালন করা। এটা তো একটা ধাপ আছে, একটা পর্যায় আছে। আপনি তো হঠাৎ করেই ঘর থেকে ওইটা বলতে পারবেন না যে আমি এটা চাই ভাঙচুর শুরু করে দিলাম। তার মানে কি? এটা যখন মস্তিষ্কের বিকৃতি ঘটে তখন কিন্তু পাগল এত হিসাব করে না। পাগল কিন্তু ঘর থেকে বেরোয় সোজা দৌড় দিবে, যারে পায় তার মাথায় একটা বাড়ি মারবে। তো এই পাগল যদি পাগলামি করে বুঝে শুনে, তাহলে তার জন্য যে চিকিৎসা আছে সেই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর যদি না বুঝে করে, তাদেরকেও বোঝানোর জন্য যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে, এবং সেটা সরকারের দায়িত্ব। এটাও সরকারের দায়িত্ব। তা আমি মনে করি যে এই যে হুট করেই আপনার কে যেন বলল যে শাহবাগে যে কয়েকদিন প্রতিদিন দেখা গেছে বিকেলবেলায় সকালবেলায় এক একটা দাবি নিয়ে রাস্তাঘাট বন্ধ করে, এবং একটা দীর্ঘ যানজট। তো একজন মানে রসিকতা করেই মানে কোনো একটা আইডি থেকে পোস্ট করলো যে শাহবাগের চত্বরটাকে যদি মহাবাড়ির আবদার পয়েন্ট রাখা হয় নাম, তাহলে কেমন হয়? আপনার সরকার যে আন্তরিক, সরকার যে চাচ্ছে যে হ্যাঁ মানুষের দাবি দাওয়াগুলো আমাদের কাছে আসুক, সেই জন্যই তো তারা একটা নির্ধারিত স্থানের কথা বলেছেন যে ওই জায়গায় আসেন, ওই জায়গায় আপনারা দাবি দেওয়া করেন। ওখানে এসবি আছে, এনএসআই আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছে, তারা সরকারের কাছে পৌঁছাবে। এবং তার একটা নির্দিষ্ট পরিধি আছে, সেটা আইন শৃঙ্খলা বাহিনীরও সুবিধা হবে যে তাদের উপরে অন্য কেউ আক্রমণ বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা। কিন্তু সেই স্থানে তো কেউ যেতে যাচ্ছে না। হ্যাঁ, ওখানে যেতে চাচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ এখন থেকেই তৈরি করা, যাতে করে সরকার যে সমস্ত কার্যক্রমগুলো সুন্দরভাবে করতে চাচ্ছে সেই কার্যক্রমগুলোকে বাধাগ্রস্ত করা। এখানে এত আলোচনার আমার মনে হয় না কোনো দরকার আছে। এটা একবার স্পষ্ট। কারণ একটা মানে 3 মাসের সরকার, আপনি এত বছর কি করলেন? 15 বছর একটা সরকার জগদ্দল পাথরের মতো চেপে দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দিল, দেশের অর্থনীতিকে শেষ করে দিল, দেশের মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা সব কিছু শেষ করে দিল। তখন আপনাদের এই সমস্ত দাবি দেওয়া কোথায় ছিল? এবং আজকে এই যে রিকশার শ্রমিকদের যে সমস্ত বিষয়গুলো, এগুলো খোঁজখবর নিয়ে যদি আসলেই তাদের যৌক্তিক কোনো দাবি থেকে সেই আন্দোলন, সেটা আপনার আলোচনার টেবিলে এনে তাদেরকে কথাবার্তা বলে কথা করা উচিত। এবং রহমত ভাই, এখানে এই প্রশ্নটি রেখে যায়, বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে শুনবো যে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি বা অবস্থাকে ঘোলাটে করতে চায় বা অস্থিতিশীল করতে চায়, এই সমস্ত ক্ষেত্রগুলোতে একটা পলিটিক্যাল সলিউশন বা রাজনৈতিক সমাধানের প্রসঙ্গ তো আছেই, কিন্তু সরকার তো রাজনৈতিক সরকার না। কিন্তু এখানে বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি কিছু করতে পারে কিনা, আপনাদের কোনো ভাবনা আছে কিনা, এই প্রশ্নটি রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। টেবিল টক অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। জনভোগান্তি আন্দোলন, জনভোগান্তি এবং সমাধান, এই প্রসঙ্গগুলো নিয়ে আসলে কি অবস্থা, সম্মানিত আলোচকরা কি ভাবছেন, কি করা যেতে পারে বা সরকার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই, আসলে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি আসলে এই প্রসঙ্গে সরকারকে কিভাবে সহযোগিতা করতে পারে বা বিএনপির কোনো ভাবনা আছে কিনা? জি, আপনার ধরেন আমি তো একজন বিএনপির কর্মী হিসেবে আমি তো ওই সরকারের পক্ষেই কথা বলতেছি যে সরকারকে যারা ব্যর্থ করতে চায় তাদের বিরুদ্ধে তো আমরা সোচ্চার, সরকার সফল হোক সেটা তো আমরা চাই। তো এই আমি আমার মতো করে যতটুকুন পারি ততটুকুন বললাম। এরকম বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী যারা আছে তারাও তো তাদের জায়গা থেকে এটা চেষ্টা করবে, জি, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকার কি বিএনপি বা এই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কতটুকুন চায়, কিভাবে চায়, সেটা সরকারকে ব্যবস্থা করতে হবে। কারণ আপনি গায়ে পড়ে আপনি কতটুকুন কি করবেন। মাঝে মাঝে যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত ল্যাঙ্গুয়েজ, যেসব ভাষায় আসে সেগুলো তো আমরা খেয়াল করি, আমাদেরকে নেতাকর্মীরা জিজ্ঞেস করে। কিন্তু দিন শেষে এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন। কারণ এই সরকারের ইচ্ছা প্রতিষ্ঠিত হয় নাই, এই সরকারের দেশের জনগণের ইচ্ছা প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই সরকারের উদ্দেশ্য কি সেটা এই সরকারও জানে, এই দেশের জনগণও জানে। কোনো কোনো ইস্যুতে তো সরকারের সাথে বিএনপির যে একটা সম্পর্ক সেটি ভালো যাচ্ছে, গণমাধ্যমে আমরা দেখছি, আবার কখনো কখনো দূরত্ব দেখছি। এই যে কাছে দূরে এই অবস্থা তৈরি হয় কেন? না, এটা আপনি ঘরের পরিবারের সঙ্গেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু কথাবার্তা নিয়ে একটু দিক সেদিক হতেই পারে। একটা পরিবারের মধ্যেও কিন্তু ছেলে মেয়ে বউ বাচ্চা তাদের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে। দিন শেষে কিন্তু তার একটা পরিবার। জি, এই পরিবারের সকল সদস্য একে অপরের ভুলভ্রান্তিও তুলে ধরবে এবং সহযোগিতাও করবে, এটাই স্বাভাবিক। সরকারের যারা পরিচালনা করছেন তাদেরকে আমরা যদি কোনো সমালোচনা করি, সরকারের বুঝতে হবে যে ভালোর জন্য, আমরা ভালোর জন্য তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। আবার আমরাও বুঝবো সরকারের যদি কোনো বক্তব্য আমার কাছে যদি পছন্দ নাও হয়, সেটাও আমাদের উচিত হবে আমরা শালীনতার সঙ্গে ব্যাখ্যা করে সেটা বুঝিয়ে দেওয়া যে এটা আসলে তোমার জন্য সঠিক না। সরকারকেও সেটা মনে করতে হবে যে হ্যাঁ, তারা আমাদের মঙ্গলের জন্যই এই কথাটা বলেছে। তাহলেই কিন্তু মানে আমাদের আত্মিক বন্ধন এবং যে সম্পর্ক, সেই সম্পর্কটা সঠিক পথে এগোবে বলে আমার ধারণা। অসংখ্য ধন্যবাদ আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই। আরও আলোচনা শুনবো। ইলিয়াস খান ভাই আসতে চাই। যেটি রহমতুল্লাহ ভাই বললেন যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে একটি হৃদ্যিক বা হৃদ্যতার যে সম্পর্ক বা বর্তমান পরিস্থিতিতে যে ধরনের সম্পর্ক বা আস্থার সম্পর্ক থাকা দরকার, সেটি আমরা কখনো দেখি বা কখনো দেখছি না। এই সুযোগটি কি এই স্বার্থান্বেষী মহল নিচ্ছে কিনা, সেই প্রসঙ্গ তো সরকারের ভেবে দেখা উচিত কিনা, আপনি কিভাবে দেখেন বিষয়টি? আমি যেটি মনে করি, যেমন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন যে একটু আগে যিনি বললেন রহমতুল্লাহ, তিনি কিন্তু শুরু থেকেই বলছেন যে এই সরকারকে বিএনপি সহযোগিতা করতে চাই, সরকার কোনোভাবে যেন ডিস্টার্ব না হয় সেই চেষ্টা করবে। কিন্তু সরকারের মাঝে মাঝে বক্তব্যও কিন্তু জনমনে আমার ধারণা হচ্ছে, আমি জানি না সত্য কিনা, আমার মনে হয় যেটা মাঝে মাঝে এরকম মনে হয় যে এরা বোধহয় নির্বাচন পিছিয়ে দিতে চায়। এখন কিন্তু বাংলাদেশের মানুষের একটি নির্বাচনী ক্ষুধা চলছে, নির্বাচনী ক্ষুধা এই অর্থে মানে ভোট দেওয়ার ক্ষুধা। তারা দীর্ঘদিন, আমি এটাকে নাম দিয়েছি ভোটের ক্ষুধা, দীর্ঘদিন কিন্তু তারা ভোট দিতে পারে। বিশেষ করে যে ধরুন যারা আন্দোলন করেছে 17 থেকে 27 বা 30 বছর বয়স, যে তরুণ প্রজন্মের কথা বলি, তারা কিন্তু কোনো ভোট দিতে পারেনি। তারা ভোটার পর এই গত 15.5 বছর কোনো ভোটই হয়নি। ধরুন তারা পার্লামেন্ট নির্বাচনে ভোট দিতে পারেনি, স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারেনি, ট্রেড বোর্ডের কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। তারপরে ধরুন, এবং সব জায়গায় এমন সিস্টেম করেছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো বিভাগ খুলেছে, অনেকগুলো শিক্ষক নিয়েছে, এবং শিক্ষক নেওয়ার কিন্তু অনেক জায়গায় প্রশ্নও উঠেছে যে তারা আদৌ শিক্ষক হওয়ার যোগ্য কিনা, রাজনৈতিক বিবেচনায় নেওয়া হচ্ছে। আমরা মাঝে মাঝে গণমাধ্যমে দেখি বা বিশ্ববিদ্যালয়ে আমাদের আপনাদের মধ্যে 2-4 বন্ধুজন ঘনিষ্ঠজন আছে শুনি, সব জায়গায়। এই যে আজকে আমি একটা রেজাল্ট দেখলাম বোধহয় এসে বাংলাদেশ ব্যাংকের, আমি জানি না রহমতুল্লাহ ভাইয়ের চোখে পড়েছে কিনা, অফিসার নির্বাচনে সবগুলো নাকি আওয়ামী লীগ জিতে গেছে। কীভাবে? পরে আমি খোঁজ নিলাম যে
গত 15.5 বছর যত লোক নিয়োগ করে, যেমন পত্রিকাটা রিপোর্ট এসেছে যে 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে 10.5 লাখই বিএনপি আওয়ামী লীগের। এই অবস্থা তো সব জায়গায় সৃষ্টি করেছে, তাই না? মানে আপনারা যেটা বলেন যে আমি যেটা বলতে চাই যে এই সরকার, এখন যে সরকার আছে, এদেরকে সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপও ঘোষণা করা উচিত। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে অটোমেটিক কিন্তু অনেক সংস্কার হয়ে যায়। কীভাবে আমি বলি, ধরুন এই সরকার তো চায় যে নির্বাচনটা নিরপেক্ষ হোক, ভালোভাবে হোক, কোনো বদনাম যদি তাদের না নিতে হয়, সেটি যদি করতে হয় তাদের প্রশাসন ঠিক করতে হবে। প্রশাসন যেভাবে দলীয়করণ করা হয়েছে সেটি যাতে দলীয়করণ আর না হয়। নাম্বার 2, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক করতে হবে, সেটি তারা করবে। তো এই দুটি সংস্কার কিন্তু অটোমেটিক হবে। আজকে দেখলাম যে, আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সরকারকে যে আজকে কিন্তু নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এটি খুব ভালো দিক। আর আমাদের কিন্তু অতীত অভিজ্ঞতা আছে যে আমরা দেখেছি 90 স্বৈরাচার এরশাদের পতনের পর এরশাদ কিন্তু 9.5 বছর ক্ষমতায় ছিলেন। মাত্র 3 মাসে কিন্তু শাহাবুদ্দিন সাহেব নির্বাচন তুলে দিয়েছেন এবং বাংলাদেশে 12টি পার্লামেন্ট নির্বাচন হয়েছে। সবচেয়ে ভালো নির্বাচন বলা হয় কিন্তু ওই 91 সালে যে নির্বাচনটি হয়েছে। কিন্তু আরেকটা আলোচনা আছে ইলিয়াস ভাই, যে সেই সময়ের পরিস্থিতি বা এখনকার 24-এর পরিস্থিতি নিশ্চয়ই এক নয়, সেটি তো না। সেই জন্য তো আমরা বলছি না 3 মাসের মধ্যে নির্বাচন দিন, এই জন্য তো যুক্তির সময় বলা হচ্ছে। যুক্তির সময় কত, এটা কি বলা হচ্ছে? অনেকে বলছেন যে সংস্কারের পরে নির্বাচন। সংস্কার তো চলমান প্রক্রিয়া, এটি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পারেন। যেমন ব্রিটিশ পার্লামেন্টের ব্রিটিশ সংবিধান কিন্তু লিখিত না, মানুষের প্র্যাকটিসের মধ্য দিয়ে জনজীবনে কি সেটি গড়ে। চিন্তা করছো সংস্কার বিষয়টা তো সেরকম। এটি তো আমি ভাবলাম যে 2 বছরের মধ্যে এমন কিছু আইন করলাম যে এর বাইরেও কেউ যেতে পারবে না, এর ভিতরেও কেউ আসতে পারবে, তা তো না, তাই না? সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এখন জরুরি সংস্কার যেগুলো, ধরুন নির্বাচন কমিশন, তারপরে ধরুন সংবিধান ঠিক করার কথা বলা হচ্ছে। যদি সংবিধান ছুঁড়ে ফেলে নতুন করে লিখতে চায়, আমি এটির সাথে একমত না। সংবিধানে অনেক অসঙ্গতি আছে, সেগুলো চেঞ্জ করে দেবে, কিন্তু সংবিধান একদম বাদ দিয়ে দিতে হবে সেই বাস্তবতা আছে বলে আমি মনে করি না। এগুলো আবেগের কথা। হ্যাঁ, আমাদেরকে সবকিছুতে যৌক্তিক হতে হবে। তরুণ বন্ধুরা আবেগে অনেক কথা বলছে। আমি এটাই বলতে চাই যে আগে একটা ফ্যাসিজমকে আমরা বিদায় করেছি, আবার যদি আমি মনে করি যে আমি যা বলবো সেটাই ঠিক, আর যা আছে সব ঠিক না, এটা তো এক ধরনের ফ্যাসিজম। শুধু এগুলোর সৃষ্টি যেন না হয়। আমরা গণতন্ত্র নিয়ে লড়াই করেছি, গণতান্ত্রিক ব্যবস্থা যাতে টিকে থাকতে পারে, ভালো থাকতে পারে, সেই চেষ্টা, সেই লক্ষ্যেই কাজ করতে হবে, সেই চেষ্টাটাই করতে হবে। ইসকান, অসংখ্য ধন্যবাদ। একটা বিরতিতে যেতে হবে। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এই প্রশ্নটি রেখে যায় যে আসলে নির্বাচনের দাবি, সেটি তো দীর্ঘ সময় ধরে, বিশেষ করে 14 সাল থেকে যারা ভোটার বা জনগণের সেই দাবি, এই দাবির প্রশ্নে নির্বাচন কমিশনের যে গঠন এবং আজকে যে প্রজ্ঞাপন হলো, এই জায়গা থেকে আগামী দিনের যে নির্বাচনের কথা, আপনারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলছেন, সেটি গতি পাবে এমনটি আপনি মনে করছেন কিনা, এই প্রশ্নটি রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি টেবিল টক অনুষ্ঠানের। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। জনভোগান্তি আন্দোলন, জনভোগান্তি এবং এর সমাধান কি, এই সেই সূত্র বা শিরোনামে আলোচনা। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রশ্নটি ছিল যে ভোটের দাবি, এই দাবিতে দীর্ঘদিন ধরে মানুষের যে অপেক্ষা, এবং সেই বিষয়টিকে সামনে এনে আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের কথা বলছেন, সেটি বলার মধ্যে দিয়েও আপনাদের রাজনৈতিকভাবে কেউ কেউ ভুল বোঝার চেষ্টা করছে। সেটি প্রসঙ্গত রাজনৈতিকভাবে সেটি আপনারা জবাব দিবেন, কিন্তু নির্বাচন কমিশনের গঠনের সূত্রে আজকে যে প্রজ্ঞাপন হলো, আমার প্রশ্নটি হলো সেটি নির্বাচনের দাবিকে ত্বরান্বিত করবে কিনা। জি, আপনার নির্বাচন কমিশন ঘোষণাটা এত দেরিতে হলো, এটা তো একটা ছিল, মানে এটা চিন্তার বিষয় ছিল। আমি আপনাকে বলি যে কেউ আপনি বলেছেন যে এই অতি দ্রুত নির্বাচন দাবি করা, এটা নিয়ে কেউ কিছু বলতে চাইছে, এই বিষয়টা বলতেছেন কিনা? আপনাদের এই দাবিকে অনেকে সমালোচনা করছে, যে বিপ্লবটি হয়েছে নির্বাচনের জন্য, অনেকে মনে করেন এরকম বলছে অনেকে। সমালোচনা তো করতেই পারে, কিন্তু নির্বাচন এদেশের মানুষ, আজকে যাদের বয়স 35, তার 15 বছর আগে বয়স ছিল 20, তো 35 বছর বয়সের অর্ধবৃদ্ধ বা বৃদ্ধের কাছাকাছি একজন মানুষ, বা যুবকের যৌবন কাল একবারে শেষের দিকে বলতে পারেন আপনি, 40 কি তো বুড়ো বলে, এই ছেলেটা এখন পর্যন্ত ভোট দিতে পারেনি।
আর ভোট দিতে পারা, আমরা ছোটবেলা থেকে একটা প্রবাদের মতো জানতাম যে প্রথম জীবনের প্রথম ভোট প্রথম প্রেমের মতো আনন্দদীপ্ত নাকি। এর বাইরেও যেটা ভুল সেটা হচ্ছে যে আপনি এই যে আজকে যারা রিক্সা চালক, যারা দিনমজুর, যারা খেটে খাওয়া মানুষ, এর সংখ্যাই তো বেশি আমাদের দেশে। তারা এই 5 বছর পরে আনন্দের সঙ্গে যে ভোটটা দেয় এটা তাদের নাগরিক অধিকার মনে করে। ওই ভোটের পরের দিন তাকে ওই তেল, চিন, লবণ যা দাম আছে তাই দিয়ে কিনতে হবে, যদি দাম বাড়ে সেটা দিয়েই কিনতে হবে, দাম কমলে সেটা সৌভাগ্য মনে করবে। বাট ওই সরকারের সঙ্গে কিন্তু তার কোনো সম্পৃক্ততা নাই। তার জীবনযাপন আগে যেরকম ছিল পরে সেরকমই থাকবে। তারপরেও সে কিন্তু 7 দিন ছুটি নিয়ে 10 দিন আগে বাড়িতে গিয়ে আনন্দ উৎসব, একটা উৎসবের মতো উৎসবের আমেজে ভোট দেয়। এটা কি সে গৌরবান্বিত বোধ করে যে আমি আমার নাগরিক অধিকারটা প্রয়োগ করতে পেরেছি? এই যে গৌরবান্বিত হওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে মানুষ ভোট দিতে পারেনি। 2008 সালে কিছুটা ছিল, ভিতরে কারসাজি ছিল, সেই বিতর্কে আমি না গেলাম। কিন্তু 8 সালের পর থেকে আজকে 24, এই 15 বছর 3টা নির্বাচন গিয়েছে, যে 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। রহমতুল্লাহ, একটু ইন্টারাপ্ট করি আপনাকে। 8 সালের নির্বাচনে আমরা কেউ কথা বলিনি, বা 8 সালের নির্বাচনগুলি পূর্ব পরিকল্পিত বলেছি আমি বলেছি পূর্ব পরিকল্পিত। আমরা বলি ওইটাও একটা ঝামেলাপূর্ণ বিষয় ছিল, সেটা আমরা কথা বলি নাই, কারণ ওটা একটা অনেকে হয়তো এটা মেনে নেই। জি। এখন ওই যে যারা কথা বলছে যে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়, বিএনপির দাবির প্রতি কেন সমালোচনা হবে? কারণ বিএনপি তো বলে না যে বিএনপিকে ভোট দেবেন। তারেক রহমান সাহেব তিনি যে এই গত কয়েক বছর আন্দোলনের বড় বড় সমাবেশের সময় বা উনি যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যগুলো তো মিডিয়ায় প্রচার হওয়ার সুযোগ ছিল না। তিনি তো বলেছিলেন যে আমার ভোটের অধিকার, আপনার ভোটের অধিকার আমি ফিরিয়ে দিতে চাই, আমার দল ফিরিয়ে দিতে চায়। আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, যাকে খুশি আপনি কাকে ভোট দিবেন, কিন্তু ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার দলকে আমাকে এই আলোচনাটি আছে যে সংস্কারের প্রশ্নে বিএনপি সহযোগিতা কেমন থাকবে বা কেমন এখন আছে। জি, আমি আপনাকে বলছি সংস্কার, আপনি কি সংস্কার চান? সংস্কারের উদ্দেশ্যটা কি হবে? দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া, দেশ স্বাভাবিক গতিতে ফিরে আসা, দেশের মানুষ অনায়াসে তার নাগরিক অধিকার নিয়ে বুক ফুলিয়ে হাঁটাচলা করবে। এবং সংস্কারের অধিকাংশগুলোই মানুষের, আপনি যথার্থই বলেছেন, নাগরিকের অধিকার, নিরাপত্তা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের সাথে নাগরিক অধিকার, নিরাপত্তা, অর্থনৈতিক ভিত্তি, যা কিছুই আপনি বলেন সব কিছুই তো জনগণের ভোটে নির্বাচিত সরকারের উপর নির্ভর করে। এখানে আপনাকে মনে রাখতে হবে যে 1990 সালে স্বৈরাচার এরশাদের পতনের পরে যে নির্বাচনটা হয়েছিল 91 সালে, সেই নির্বাচনটা বাংলাদেশের এই স্বাধীনতার পরের সকল নির্বাচনের মধ্যেই একটা মাইলফলক হিসেবে ওই নির্বাচনটা চিহ্নিত। যে নির্বাচন নিয়ে কোনো রকমের বিতর্ক নেই, সেই নির্বাচনী পরিবেশ স্বৈরাচারের বিদায় হওয়ার পরে কয় মাস সময় নিয়েছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ? 3 মাসের মধ্যে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, ঐতিহাসিক মাইলফলকমূলক নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। আপনি কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি 3 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব? ইলিয়াস খান ভাই বলছিলেন যে একটা দ্রুত সময় বা যৌক্তিক সময়ের মধ্যেই করতে হবে। এটাই আমি বলছি আপনাকে যে ঠিক আছে 3 মাস। আপনি 1975 সালের 7ই নভেম্বরের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যে সিপাহী জনতা বিপ্লব সংগঠিত হয়েছিল, তিনি রাষ্ট্র ক্ষমতার গ্রহণের পর থেকে 3 মাসের বাংলাদেশের পরিস্থিতি কি ছিল আমরা শুনেছিলাম। আমাদের তো আর ওই বয়স ছিল না বোঝার মতো, জি, আপনার হয়তো জন্মও হয় নাই। তো সেই সময়ে ওই 3 মাসে আমরা শুনেছি 100 টাকা লবণের কেজি ছিল, তখনকার 100 টাকা মানে এখনকার 10,000 টাকা। চালের কেজি ছিল কি, মানুষের এই যে বাসন্তীদের জাল পড়ার যে ইতিহাস, কুকুর এবং শিয়াল আর মানুষ একসাথে ভাগাভাগি করে ডাস্টবিনের খাবার খাওয়ার যে ইতিহাস, সেই পরিস্থিতি কিন্তু 3 মাসের মধ্যে সমস্ত কিছু চেঞ্জ হয়েছিল এবং মানুষের ক্রয় ক্ষমতা মানুষের নাগালের মধ্যে চলে এসেছিল। অর্থাৎ যোগ্যতা কিন্তু একটা বড় বিষয়।
আপনি বলবেন তাহলে কি আপনি যোগ্যতার প্রশ্ন তুলছেন? হ্যাঁ, যোগ্যতা বলেন, অভিজ্ঞতা বলেন, যোগ্যতার অভাব না থাকলে এই 3 মাস পরেও এখনো পর্যন্ত অন্তত দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সন্তুষ্ট না। না, সেক্ষেত্রে তো সরকার তো বলছে যে রাজনৈতিক দল থেকে শুরু করে সকলে যদি সহযোগিতা না করে সরকারকে বা যে কোনো সরকারকে, সরকার কতটা সফল হতে পারে? না, সহযোগিতা বলতে আপনি কি সহযোগিতা চান? বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচাইতে বড় রাজনৈতিক দল, তার সবচেয়ে বড় নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি যেইভাবে বারবার ঘোষণা দিয়ে বড় বড় জনসভায় যেইভাবে ঘোষণা দিয়ে উনি বলছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আপনি আর কি সহযোগিতা চান? কোন সহযোগিতা করতে চান? আপনি এই যে সংস্কার, আপনি যে বললেন যে বিএনপি নির্বাচনের দাবি নিয়ে অনেক কথা বলে, আমরাও তো সংস্কার নিয়ে অনেক ধরনের কথা বলতে পারি। আপনাকে কি সংস্কার করার ম্যান্ডেট আপনার কাছে আছে? কি সংস্কার আপনার করতে হবে? আমি তো মনে করি আপনার সংস্কার করা উচিত। যারা এই যে 3 মাসের মধ্যে আপনি কত কোটি টাকা আনতে পারছেন লুট করা টাকার, লুটপাটকারীদের কতজনকে আপনি গ্রেফতার করতে পেরেছেন? আমি যদি বলি 3 মাসের মধ্যে যে সমস্ত ছাত্রের হত্যাকাণ্ড হয়েছে, এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের একটা পূর্ণাঙ্গ তালিকাও কিন্তু আপনারা করতে পারেননি 3 মাসের মধ্যে। এবং এখনো পর্যন্ত বলে 1500-র বেশি, 2000-এর একটু কম, 2000 একটু বেশি। কেন? মানুষ মারা যাওয়া এটা কি কোনো তালিকার মধ্যে আসতে পারে না? একটা সরকার কয়জন মানুষ এই 1.5 মাসের মধ্যে মারা গেল, শহীদ হলো, তাদের তালিকা আপনি করতে পারলেন না? এটি কি প্রশ্ন তোলাটা খুব স্বাভাবিক। তো তারপরও আমি ধরে নিতে পারবো যে না কোনো সংকট তো ছিলই। নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের নির্বাচিত সরকার ছাড়া কোনো সরকারই পূর্ণাঙ্গ কোনো সংস্কার বা পূর্ণাঙ্গভাবে কোনো রাষ্ট্র পরিচালনা করতে পারে না নির্বিঘ্নে। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই, অসংখ্য ধন্যবাদ। ইলিয়াস খান ভাই, আসতে চাই যে আসলে এই নির্বাচনের দাবি, সংস্কারের দাবি, এই প্রসঙ্গগুলো সমন্বয় করেই সামনের দিনগুলোতে একটি যৌক্তিক, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে, সেই জায়গাটি সরকারও বলছে। কিন্তু এই যৌক্তিক বা দ্রুত সময় নিয়ে যে যৌক্তিক থাকার যে প্রসঙ্গ, সেটা কতটা সম্ভব হবে বা হচ্ছে? না, দেখুন, যে নির্বাচন কবে হবে বা কবে হতে পারে এটি কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ বলেনি। প্রথম বলেছেন সেনাপ্রধান, তিনি বলেছেন। 18 মাসের একটা প্রসঙ্গ, মানুষের কিন্তু ব্যাপক আকাঙ্ক্ষা ছিল জানার যে আসলে কি হবে। তারপরে এক সময় এক কথা শুনি যে আগের সংস্কার পরে নির্বাচন। নিশ্চয়ই আপনি শুনেছেন এই কথা বলা হচ্ছে। তো আগের সংস্কার মানে কত বছরের সংস্কার? মানে এমন একটা ধারণা জনমনে জন্ম নিচ্ছে অনেকের মনেই যে এই সরকার বোধহয় নির্বাচন দিতে চায়। এটা তো হওয়া উচিত না। দেশ চালাবে রাজনীতিবিদরা, তাই না? দেশ চালাবে রাজনীতিবিদ, তারা স্বল্প সময়ের জন্য। আর অনির্বাচিত ব্যক্তি কেন ক্ষমতায় থাকবেন? নির্বাচিত ব্যক্তিকে ক্ষমতায় থাকতে হবে, আমি যেটা মনে করি। আমরা বলছি যে এই সরকারের প্রতি ম্যান্ডেট আছে, ঠিক আছে, বাট সেটি ফর্মালি ম্যান্ডেট না। কিন্তু ফর্মালি সেটা তো ভোটের মাধ্যমে হয় না। এটা জন আকাঙ্ক্ষা ছিল, একটা সরকারের পতন ঘটেছে, তার অন্তর্বর্তীকালের জন্য ক্ষমতায় আসে। সুতরাং আপনি যেটা বললেন যে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে না, বিএনপি তো আগাগোড়াই বলছে। আর একটি গণতান্ত্রিক সমাজ নির্বাচন মাস্ট। আপনার জনপ্রতিনিধি নির্বাচন দিয়ে সরকারের পক্ষ থেকে এই বক্তব্যটাও আছে ইলিয়াস খান ভাই, সেটি নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে সেটি গ্রহণযোগ্য নির্বাচনের আগে যে পরিবেশ পরিস্থিতির যে সুযোগগুলো বা বৈশিষ্ট্যগুলো তৈরি করা প্রয়োজন, সেটি তৈরি করতেও তো সংস্কারের যে প্রাথমিক যে বিষয়গুলো বাস্তবায়ন হলেই সেই পরিবেশ বা পরিস্থিতি তৈরি হবে, সেটাও তো প্রত্যাশিত। সেটা নিশ্চয়ই অনির্দিষ্টকাল না, তাই না? যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে যে ওকে আমি 25শে ডিসেম্বরে নির্বাচন দিব, কথা তখন কিন্তু অন্যান্য অর্গানগুলো রাষ্ট্রের যেগুলো আছে সেগুলো ওইটাকে টার্গেট করে কাজ করবে। আমি যদি নির্বাচনের ডেটই ঘোষণা না করি তাহলে কিন্তু এটি হবে না। আমি মনে করি যে নির্বাচনের ডেট দ্রুত ঘোষণা করা উচিত, রোডম্যাপ অন্তত ঘোষণা করা উচিত। বলা হোক যে যেমন আরও এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন 4 বছর বা 4 বছরের কম, এরকম আল জাজিরাতে যে ইন্টারভিউতে বাকুতে বোধহয় তিনি বলেছেন। এটি নিয়ে কিন্তু ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে। সবাই ধারণা করছে যে এবার যদি না হয়, এবার তো আর সময় নেই, তাহলে তো আগামী বছরের মধ্যে নির্বাচন হবে। কিন্তু তার এই কথায় কিন্তু আবার এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আমার সরকারের প্রতি আমাদের কি বলা যায় অনেক হতাশাও আছে। এই কারণে আপনি দেখুন এই সরকারের প্রথম 2টি কাজ ছিল, একটু হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,
আর একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা। দ্রব্যমূল্য আপনি দেখুন, আগে বলা হতো যেমন 111 সরকার যারা ছিল তারা বলেছে ভাতের বদলে আলু খান, নিশ্চয়ই আপনার মনে আছে। কারণ হচ্ছে আলুর দাম অনেক কম ছিল, কিন্তু এখন চালের চেয়ে আলুর দাম বেশি। বাঙালি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের খাবার কি? আলু ভর্তা, ডাল, ডিম ভাজি, যদি আর সামর্থ্য না থাকে, এগুলোতে কেনা যাচ্ছে না। এক ধরনের দুর্ভিক্ষ চলছে। এখন আমরা সেই সিন্ডিকেটের কথাই শুনছি। সিন্ডিকেট তো রাষ্ট্রের চেয়ে বড় না, রাষ্ট্রের চেয়ে বড়, গভর্নমেন্টের চেয়ে বড় সিন্ডিকেট। আমরা তো এই গল্প পলিটিক্যাল সরকারগুলো থেকে সবসময় শুনছি। আমরা এটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না। আমি ধরুন পলিটিক্যাল গভর্নমেন্ট যারা থাকে, সিন্ডিকেটের লোকজনের কোনোভাবে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকে, সুতরাং রাজনৈতিক দলগুলো তাদেরকে নিয়ন্ত্রণ করে একটু টাফ। ধরুন আমার দলে একজন লোক এক জায়গায় সিন্ডিকেট করেছে, আমি কিন্তু চিন্তা করব যে এটা কী করা যায়। বাট এই সরকারে তো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, সুতরাং তারা তো খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে পারবে। বাট এই যে 20 টাকার পণ্য, দিনাজপুরে 20 টাকা পণ্য ঢাকায় এসে 100 টাকা হয়, এটি কেন হয়? এটি বের করতে তো রকেট সায়েন্স জানার দরকার নেই, তাই না? রকেট সায়েন্সের মতো জটিল বিষয় না, এটি গবেষণা করা যেতে পারে কেন এটি হচ্ছে। সংকটটা একদম চিহ্নিত করে, যেমন কয়েকটা কোম্পানি আগে বিদেশ থেকে পণ্য আমদানি করতো, যে কারণে এই সিন্ডিকেটগুলো সৃষ্টি হয়েছে। তারা পণ্য আমদানি না করে বাজারে শর্ট পড়তো এবং তারা 2-3 দিনের মধ্যে কোটি কোটি টাকা ইনকাম করে নিত। এবং সবাই কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সবার সম্পর্ক ছিল। এটি ভেঙে ফেলা যায়, যারা আমদানি করে এটা ওপেন করে দেওয়া যায়, যে আমি নির্দিষ্ট 2-3টি 4-5টি কোম্পানি না দিয়ে সবাই যাতে আমদানি করতে পারে সেই সুযোগ দেওয়া উচিত। আমি একটি কথা বলছি, এই সরকারের প্রথম কাজ হচ্ছে যে সময় গেছে তো ফেরত পাওয়া যাবে না, খুব দ্রুত পণ্যের দাম কমাতে হবে। সামনে রোজা আসতেছে, আমরা যেন রাজনৈতিক দলগুলোর মতো না শুনি যে রোজায় কোনো জিনিসের দাম বাড়বে না, কিন্তু সব জিনিসের দাম বেড়ে যায়। ওই জন্য কি যেন বলেছেন যে রোজায় দাম বাড়বে না, শুধু এটি যেন রাজনৈতিক দলগুলোর মতো যেন না, সরকারগুলোর মতো না হয়। তারা বলেছেন আমার জন্মের পরে আমি কোনোদিন দেখি না যে রোজায় দাম বাড়ে নাই, যতদিন আমি বুঝতে শিখেছি। বাট আগে কিন্তু সব মন্ত্রীরাই বলেন যে এবার রোজায় পণ্যের দাম বাড়বে না, আমরা সব কিছু ব্যবস্থা করেছি। সুতরাং আমরা আশা করি সামনে রোজা, প্রথম একদম টপ প্রায়োরিটি হচ্ছে পণ্যের দাম কমাতে হবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী মানুষের ক্রয় সীমার বা তার নাগালের মধ্যে রাখা। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস খান ভাই। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই, শেষ মন্তব্যে কি বলবেন? আজকের যে পরিস্থিতি, আন্দোলন, জনভোগান্তি সমাধান, এবং সেই জায়গা থেকে ইলিয়াস খান ভাই একটি প্রসঙ্গ বলেছেন, সামনে পবিত্র রমজান কেন্দ্রিক পণ্য সহ সকল পণ্যের দামই যাতে ভোক্তার ক্রয় সীমার বা ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। না, আমি ইলিয়াস ভাইয়ের সঙ্গে একমত না। কারণ উনি বলেছেন যে ওনার জন্মের পর থেকে উনি কোনোদিন দেখে নাই যে রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়ে না। কারণ আমি তো দাম কমেনি, এটা বলছি আর কমে নাই। আমি ওনার সঙ্গে একমত না। আচ্ছা, কারণ গত 2-3 রমজানে আমি দেখেছি যে রমজানের 1 মাস আগের থেকে মানুষ বাজারে যাওয়া বন্ধ হয়ে গেছে, এবং রমজানের সময় 2-1টা জিনিসের দাম কমছে বাধ্য করে। কারণ রমজান আসার আগেই তো তারা দাম বাড়িয়ে সর্বনাশ করে ফেলছে, মানুষের বাজার করার মতো অবস্থা ছিল না। পরে রমজান মাসে প্রথম দিকে যে একটা ক্রেজ থাকে সেটা শেষ হওয়ার পরে এরপরে আস্তে আস্তে 2-1টা যেমন বেগুন টেগুন এগুলির দাম টাম কমতে শুরু করেছে। অর্থাৎ এইবারও যাতে এরকম না হয়, এটার অর্থ হলো এটা যে আপনি এখনই যে অবস্থা, এইটা যদি রমজান মাসে আরও বাড়ে তাহলে কিন্তু মানুষ রোজা হয়তো রাখবে কষ্ট করে, কিন্তু মানুষের মনুষ্যত্ব বোধ বজায় রাখা খুব কষ্টকর, অতৃপ্তি থাকবে অবশ্যই। এবং সেই ক্ষেত্রে এই সরকারকে এই যেটা ইলিয়াস ভাই বলেছেন যে রাজনৈতিক বক্তব্য যাতে দিন না হয় যে ওই আগের সরকার করেছে, ওই এটা করেছে, ওইটা তাদের। আপনি এখন পর্যন্ত একটা সিন্ডিকেটের কথা বলেন যে আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য ওই সিন্ডিকেটটা ভেঙে চুরমার করে দিয়েছেন, ওই সিন্ডিকেট মেনটেন করার জন্য তাদেরকে আপনি গ্রেফতার করেছেন, আপনি অমুক জায়গায়। ইভেন আমি বলবো 111-এর পরের যে সরকার, ফখরুদ্দিন মনিদের সরকার, তারাও গত তাদের 3 মাসের মধ্যে বহু জায়গায় এই আপনার অভিযান চালিয়ে বহু মজুদদার, আড়তদারি, তারপর মজুদদারিদেরকে গ্রেফতার করেছে এবং বহু জায়গার থেকে অনেক কিছু উদ্ধার করেছে। আমি মনে করব এই সরকারের এই 3 মাসে সেই সফলতাটুকু নাই। একেবারে শেষ লাইনটি শুনবো। শেষ লাইনটি হচ্ছে নির্বাচন কমিশন আপনি গঠন করেছেন, আমরা জানি না এটার কি অবস্থা। এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে এটা যাতে একটা আই উইশ না হয়, না প্রজ্ঞাপন হয়েছে আর তো না আপনি কমিশন করে দিয়েছি এখন তারা করবে, এটা যাতে না হয়। একটা পূর্ণাঙ্গ নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন। নির্বাচন কমিশন করেছেন, কিন্তু খুব দ্রুত নির্বাচনের দিকে যেভাবে যেতে পারে দেশবাসী সেই ব্যবস্থা, সেটা আপনি প্রত্যাশা করছেন। অসংখ্য ধন্যবাদ আবু নাসের, মোহাম্মদ রহমতুল্লাহ, ইলিয়াস খান, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য।
প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।